বন্ধুরা নমস্কার। শুরুতেই আমার হিন্দি চ্যানেল হিন্দি পলিটিক্যাল টক যা আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই চ্যানেলটিতে হিন্দিতে আমি আমার পলিটিক্যাল বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও আপলোড করি। চ্যানেলটির হ্যান্ডেল হলো কথা রাজনীতি কি। তো এটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই অনুরোধ জানিয়ে বন্ধুরা বলছি যে বঙ্গ বিজেপিতে গৃহযুদ্ধ কেন? বঙ্গ বিজেপি মানে পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরে গৃহযুদ্ধ চলছে বলে নিজেদের মধ্যেই লড়াই চলছে, মানে অভিযোগ পাল্টা অভিযোগ, এর দিকে তীর তো আরেক দিকে তীর, সবই রাজনৈতিক। এগুলি চলছে, শুরু হয়েছে এবার ভোটের ফলাফল প্রকাশের পরে। কারণ তৃণমূল কংগ্রেস এবার আবার এমন শিক্ষা দিয়েছে বিজেপিকে, বিজেপির কেন্দ্রীয় বাহিনী নির্ভর নেতাদের, যে তারা এখন অনেকটা নিজেদের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই ঘটনা কেন ঘটছে প্রথমে আপনাদেরকে বলে দিই যে বঙ্গ বিজেপিতে এই যে বারবারন্ত এই যে মানে উত্থান, নবরূপে উত্থান, এই যে 18 সিট পেয়ে যাওয়া, 77 বিধায়ক পেয়ে যাওয়া এবং সারা পশ্চিমবঙ্গের সংগঠনের বিস্তার ঘটা, এই সব কিছু হয়েছে একজন ব্যক্তির বীরত্বের কারণে। আমি সবসময় এই ব্যক্তির নাম ধরে তার প্রশংসা করি। বঙ্গ বিজেপিতে একজনই নেতা আছেন বলে আমি সবসময় বলি, আমার অনেক ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আমি বলছি, তার নাম হলো দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষের বীরত্বপূর্ণ ভূমিকার কারণেই বাংলাতে বিজেপি পায়ের নিচে দাঁড়ানোর মতন শক্তপোক্ত জমি পেয়েছিল। দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পরে সাহসের সঙ্গে ভয় ডর না রেখে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে গ্রামে জঙ্গলে পাহাড়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে জমি তৈরি করেছেন। তার তৈরি করা জমিতে দাঁড়িয়েই বিজেপির লড়াই করে 2019 সালে 2 থেকে 18টি মানে লোকসভা সিট দখল করতে সক্ষম হয়। এর আগে বিজেপি কোনোদিন, বঙ্গ বিজেপিতে কোনোদিন কেউ কল্পনাতেই আনতে পারেনি যে 42টির মধ্যে 18টি সিট, 18টি কেন 5টি সিট জেতার কথা পর্যন্ত বঙ্গ বিজেপিতে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। যেটা কল্পনা করতে পারেনি সেটাকে বাস্তবে রূপদানের কাজটা নিজের সাহসের ওপরে, বুকের পাটার ওপরে জোর করে, নিজের মেরুদণ্ডের ওপরে জোর করে সেটা বাস্তবে করে দেখিয়েছিলেন দিলীপ ঘোষ। এই কারণে বঙ্গ বিজেপিতে আমি যদি কাউকে নেতা মনে করি তাহলে সেই ব্যক্তির নাম হলো আপনার দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষের সেই তৈরি করা জমিতে দাঁড়িয়ে বিজেপি কিন্তু 2021 সালে 77টি বিধায়ক পদেও লোকদেরকে বিজয়ী করতে পেরেছিল। এটা কেন্দ্রীয় নেতৃত্বের মানে বড় কৃতিত্ব ছিল না, এটাতে পশ্চিমবঙ্গের অন্য নেতাদের অত বড় কৃতিত্ব ছিল না যতটা একমাত্র দিলীপ ঘোষের ছিল। এই সত্যটাকে ভুলে যাওয়াই বিজেপিতে একটা ট্র্যাডিশন হয়ে গেছে। কারোর অবদানকে মুহূর্তে অস্বীকার করে দেওয়া, নতুন কেউ এলে এবং তার কাছে যদি কারি যদি থাকে আর কি, আপনারা যা বলেন বোঝেন, আপনারা বুঝে নিন, তাহলে হঠাৎ করে পুরনো সবাইকে ভুলে গিয়ে, পুরনোদেরকে যে অবদান সেটাকে মুহূর্তে ভুলে গিয়ে ওই নতুনকে নিয়ে নাচানাচি করা বিজেপিতে একটা নতুন ট্র্যাডিশন হয়েছে। এই ট্র্যাডিশন আগে ছিল না বিজেপিতে। যতদিন অটল বিহারী বাজপেয়ী এবং আপনার LK আদবানির রাজত্ব ছিল ততদিন এই ট্র্যাডিশন বিজেপিতে ছিল না, কিন্তু এটা একটা নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে বিজেপিতে। তো এই ট্র্যাডিশনেই দিলীপ ঘোষকে এবার তার সিট থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে তার ভাষাতেই তাকে হারানোর জন্য, কারণ তিনিও এবারে যে ধরনের ইঙ্গিত করেছেন তাকে হারানোর জন্যই ষড়যন্ত্র করা হয়েছিল। যে বিজেপি বঙ্গে, যে দিলীপ ঘোষ বঙ্গে বিজেপিকে পায়ের ওপর জোর করে দাঁড় করালো, মেরুদণ্ড শক্ত করালো, সেই দিলীপ ঘোষকে হারানোর জন্য বঙ্গ বিজেপিতেই ষড়যন্ত্র করা হয়েছিল, যেরকম কথা থেকে বেরিয়ে আসছে। এবার যারা করালো বলে যাদের দিকে আঙুল সবচেয়ে বেশি, তাদের মধ্যে প্রধান নেতা হলেন সুকান্ত মজুমদার এবং আপনার শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার তো ঠিক আছে, রাজনীতিতে নতুন এসেছেন, খুব বেশি দিনের অভিজ্ঞতা নাই, বেশি কিছু বোঝানো না, বক্তব্য শুনলে পরে বোঝা যায় মানে রাজনৈতিক বোধবুদ্ধির মানে সীমা কতটা। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কংগ্রেস নেতা ছিলেন, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির
সঙ্গে থেকে পূর্ণরূপে তাদের পরিবার সুযোগ নিয়েছেন। আমার মনে হয় অখিলেশ যাদব, মানে মুলায়ম সিং যাদবের পরিবার এবং লালু প্রসাদ যাদবের পরিবার যতটুকু সুবিধা নিয়েছেন বলে তাদের বিরুদ্ধে বদনাম দেওয়া হয়, তার চেয়ে খানিকটা হলো কম হওয়ার কথা না শুভেন্দু অধিকারীর পরিবার যে ধরনের সুবিধা তৃণমূল কংগ্রেস থেকে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়েছে। সেই তিনি বিজেপিতে এসে হঠাৎ করে বিশাল বড় হিন্দুত্ববাদী হয়ে গেলেন, বিশাল বড় রাষ্ট্রবাদী হয়ে গেলেন। যিনি এর আগে আদব বলতেন, যিনি মানে ইসলামিক কালচারের নানান শব্দ প্রয়োগ করতেন বক্তব্য রাখতে গিয়ে, তিনি মমতা ব্যানার্জিকে বেগম বলে সম্বোধন করতে শুরু করলেন ঘুরিয়ে ফিরে। তো হঠাৎ হিন্দুত্ববাদী হয়ে যাওয়া এই ব্যক্তি পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করে যে হম্বিতম্বি শুরু করলেন আর কি, তার হম্বিতম্বি দেখে অনেক সাধারণ বিজেপি কর্মী এটা বিশ্বাস করে ফেলেছিল, মনে করেছিল এইরকম হম্বিতম্বি করে কেউ তো তাকে মানে বাঘের সঙ্গে তুলনা করতো, কেউ তাকে সিংহের সঙ্গে তুলনা করতো, নানান মানে শক্তিশালী দের সঙ্গে তুলনা করত এবং তার সাহস, তার বীরত্বের কথা তুলে ধরতো, তার মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রামের কথা তুলে ধরতো। এসব করে করে তারা একটা আশা জাগিয়েছিল যে বাংলাতে এবার বিজেপি অসাধারণ রেজাল্ট করবে এবং এই তার কৃতিত্ব মূলত শুভেন্দু অধিকারীকে আগে থেকেই তারা দিতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল দিলীপ ঘোষের রেজাল্টের তুলনায় এটা কিচ্ছু না। যে দিলীপ ঘোষ বিজেপিকে যে জায়গায় নিয়ে তুলে ধরেছিলেন সে জায়গার তুলনায় বিজেপি তার অপোজিট ডিরেকশনে অনেক নিচে নেমে গেছে। চলে গেছিল 18তে, দিলীপ ঘোষ নিয়ে গেছিলেন, এবার নেমে গেল 12তে। কিন্তু বলা হয়েছিল 30+, কেউ তো 35টা পর্যন্ত বলেছিল, পারেনি শুধু মানে হয়তো চক্ষু লজ্জায় একটু সামান্য আছে বলে হয়তো 42টা জিতবে বলেনি আর কি। কিন্তু 30, 32, 35 এগুলি বলা মানে বহু ভাষণে বলা হয়েছে, সে জায়গাতে 12। এখন এই 12তে নেমে যাওয়ার পরে কেন গৃহযুদ্ধ শুরু হলো? কারণ হলো যে লড়াইটা একটু একটু করে সাহসের সঙ্গে মানে কেন্দ্রীয় বাহিনীর ছত্র ছায়ায় না থেকে নিজের মেরুদণ্ডের ওপরে ভর করে দিলীপ ঘোষরা দিয়েছিলেন এবং এর ফলে একটা জমি তৈরি হয়েছিল। সেই লড়াইয়ের বিপরীতে আরেকটা নতুন ধরনের লড়াই পশ্চিমবঙ্গে বিজেপিতে দেখা মানে শুরু হয়েছে। সেটা হলো কেন্দ্রীয় বাহিনী থাকবে আশেপাশে, সারাক্ষণ 24 ঘন্টা কেন্দ্রীয় বাহিনী ঘিরে থাকবে। হ্যাঁ, আর আদালতের কথা না হয় এখানে নাই বললাম, ইডি সিবিআইয়ের কথা না হয় নাই বললাম, কিন্তু কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে নেতাগিরি সারাক্ষণ আপনার কেন্দ্রের কোনো না কোনো বাহিনী আপনাকে নিরাপত্তা দেবে, আপনি মানে নিশ্চিন্ত থাকবেন 24 ঘন্টার মধ্যে আপনার ওপরে কেউ আক্রমণ করতে পারবে না, আপনাকে কেউ গালি পর্যন্ত দেওয়ার সাহস দেখাবে না। হ্যাঁ, কারণ চতুর্দিকে আপনার AK-47, AK-56 নিয়ে বাহিনী থাকবে, জওয়ানরা থাকবে, কমান্ডোরা থাকবে, সেখানে আপনাকে কেউ কিছু বলার সাহস কিভাবে পাবে? সেই রকম একটা অবস্থাতে ফুলবাবু টাইপের রাজনীতি করে, ফুলবাবু টাইপের বীরত্ব দেখিয়ে, জামাইবাবু টাইপের বীরত্ব দেখিয়ে আপনার বীর সেজে যাওয়া এবং বিজেপিকে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়ে মহানায়ক হয়ে যাওয়া, এই ধরনের একটা ট্র্যাডিশন শুরু হয়েছে নতুন করে পশ্চিমবঙ্গে। সেখানে বিধায়কদেরকে পর্যন্ত কঠোর নিরাপত্তার দেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়, যা যা বিভিন্ন সময় দেখা গেছে, এমপিদেরকে। এই ধরনের মানে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমকে 34 বছরের সিপিএমকে হারিয়েছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে সে সময়ে কোথা থেকে কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কোথা থেকে পশ্চিমবঙ্গের হাইকোর্টের বা ইডিসিবি সাহায্য পেয়েছিলেন? নিজের মেরুদণ্ডের ওপরে ভর করে তিনি লড়াইটা করেছিলেন এবং তার লড়াইয়ের কারণে পশ্চিমবঙ্গে যে ব্যাপক পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের আবহ কাটিয়ে আজকে পর্যন্ত সিপিএম নিজের পায়ের ওপরে দাঁড়াতে পারছে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দিলীপ ঘোষ নিজে এসে আপনার মানুষের মাঝখানে ছুটে গেছেন। অনেক ভিডিওতে দেখা গেছে সেই সময়ে। কেন আমি দিলীপ ঘোষের কথা বারবার বলি? তার ওপরে নানান ধরনের আক্রমণ, নানান ধরনের গালিগালাজ, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই টাইপের আপনার সমাজ বিরোধীদের আপনার লম্ফজম্প, এই সব কিছুর মাঝখান দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। এই রকম যদি নেতার ভূমিকা হয় তাহলে স্বাভাবিকভাবেই তার যারা সহকর্মীরা রয়েছে তাদের মনোবল বৃদ্ধি পাবে, তারা সাহস পাবে এবং তারাও লড়াই করার প্রেরণা পাবে। সেইটাই বঙ্গ বিজেপিতে হয়েছিল দিলীপ ঘোষ আসার পরবর্তী সময়ে।
কিন্তু এরপরে যখন বিজেপির নেতা কর্মীরা দেখলো বা অন্য যারা এমপিও হতে পারেননি, কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারেননি, এমএলএও হতে পারেননি, বিধানসভা বা লোকসভাতে টিকিটও পাননি, তারাও দেখলেন যে যারা কোনোভাবে হয়ে গেছেন তারা এরপরে কীরকম, যখন তারা এমপি এমএলএ হলে পরে তাদের আরও বেশি করে সাহসী ভূমিকা দেখানোর কথা, তখন তারা সাহসটাকে আলাদা রেখে, বীরত্বটাকে আলাদা রেখে, সাইডে রেখে, তখন তারা একটা নিশ্চিন্ত এবং একটা নিরুপদ্রব এবং একটা আরামদায়ক পরিবেশ ক্রিয়েট করে সেই পরিবেশে থেকে তারা বীর, মহাবীর, নায়ক, মহানায়ক এবং মুক্তিদাতা ইত্যাদি ইত্যাদি সাজতে গেছেন। যার ফলে খুব স্বাভাবিকভাবেই যখন তারা ব্যর্থ হলেন, তখন তাদের দেখবেন এর নির্বাচনের ভোট গণনার আগে পর্যন্ত তাদের যে গলার আওয়াজ, আরে ভাবি মেরে ফেলবো, কেটে ফেলবো, একদম দুনিয়া উল্টে ফেলবো, এই টাইপের একটা যে তাদের অ্যাটিটিউড, এটা টিভির পর্দাতে সবাই দেখেছেন, সাংঘাতিক অবস্থা, মানে দুনিয়াতে তাদের চেয়ে বেশি সাহসী কেউ নাই। আজকে দেখবেন অনেকটা বিড়াল টাইপের তাদের গলার আওয়াজ হয়ে গেছে, অনেক স্তিমিত হয়ে গেছে, অনেক নিচে নেমে গেছে। এখন কথা বলতে গেলে জড়তা চলে আসে। কেন এই ভাব? ওই যে একটা শৌখিন যে লড়াই, এই শৌখিন আবহে থেকে যে লড়াই, যুদ্ধ করা, এই যুদ্ধ সাফল্য আনতে পারে না। আর এই যুদ্ধে যদি সাফল্য চলে আসে কোনো সময় অ্যাক্সিডেন্টালি, সেই সাফল্যকে ধরে রাখা অসম্ভব। তার কারণে গৃহযুদ্ধ যে বেঁধেছে এখন একজন আরেকজনের বিরুদ্ধে, ঘুরিয়ে ফিরিয়ে, সরাসরি নাম না বললেও মানুষ তো বুঝতেই পারে, ঘুরিয়ে ফিরিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ যে শুরু হয়েছে, ষড়যন্ত্র তত্ত্ব যে এখন প্রচার করা হচ্ছে, এই সব কিছুতে হচ্ছে, এটা খুব স্বাভাবিক। এটা না হলে সেটাই বরং অস্বাভাবিক ছিল। আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মহকুমা থেকে, বিভিন্ন মণ্ডল থেকে আমার এই ভিডিও দেখেন, তারা তাদের অভিজ্ঞতা এখানে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে ভিডিওটি ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করে তাদেরকে আলোচনার সঙ্গে যুক্ত করবেন। লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।